আচ্ছা, রূপান্তর। এরপরে আসছে রূপান্তর। এইটা একটু কঠিন বিষয়, কিন্তু আমি যে সিস্টেমে শেখাবো এই সিস্টেম যদি কেউ ফলো করে তাহলে রূপান্তর তার কাছে কোনো বিষয় না। আমি 2টা টেকনিক বলবো, এই 2টা টেকনিকে 6টা রূপান্তর সম্ভব হবে। বোঝা গেল? আমি 2টা টেকনিক বলবো, এই 2টা টেকনিক দিয়ে 6টা রূপান্তর সম্ভব। কিভাবে সম্ভব আমি একটা দেখাই। এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3.1, এইচএসসির আইসিটি চ্যাপ্টার 3.1 সংখ্যা পদ্ধতির ডিটেলস বিস্তারিত আজকের ভিডিওতে আমি জানাবো। সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে, কত প্রকার, সবকিছু আজকের ভিডিওতে বেসিক একটা ধারণা দেব। সংখ্যা পদ্ধতি হচ্ছে সচরাচর 2 প্রকার, ঠিক আছে? একটা হচ্ছে পজিশনাল, আর একটা হচ্ছে নন পজিশনাল। আচ্ছা, আমাদের সবচেয়ে বেশি এই অধ্যায়ে লাগবে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটার ডিটেলস আমাদের জানা লাগবে। নন পজিশনালটা না জানলেও নয়, অনেক সময় ক অথবা খ নম্বরের প্রশ্ন আসতে পারে, এই কারণে আমরা নন পজিশনালটা জানবো। পজিশনালটা আমাদের বেশি জানা লাগবে। এই নন পজিশনালের ভিতরে আছে যেমন এই যে রোমান সংখ্যাগুলো আছে না, রোমান সংখ্যাগুলো হচ্ছে নন পজিশনালের ভিতরে যায়, আর আমরা সচরাচর যে সংখ্যাগুলো ব্যবহার করি সেগুলো সব পজিশনালের ভিতরে যায়। পজিশনাল কাকে বলে, এটা হলো কথা। পজিশনাল কাকে বলে এবং নন পজিশনাল কাকে বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে সংখ্যার স্থান পরিবর্তনের সাথে সাথে সংখ্যার মানের পরিবর্তন ঘটে, সেটাকেই বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আবারও বলি, পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যেখানে সংখ্যার স্থান পরিবর্তনের সাথে সাথে সংখ্যার মানের পরিবর্তন ঘটে, সেটাকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি যদি একটা উদাহরণ দিই, 65, এটা কত? 65, এখানে 5 এর মান কত? এই 5 এর মান হচ্ছে 5 কিন্তু, আর এই 6 এর মান কত? এই 6 এর মান কিন্তু 60, দুইটা মিলে কত? 65। এটা হচ্ছে একক এবং এটা কই? এটা হচ্ছে দশক। আচ্ছা, এখন এই 6 আর 5 এই একই সংখ্যা যদি আমি এভাবে লিখি 5 6, তখন এই সংখ্যাটা কত দাঁড়ায়? তখন এটা 56। এই 6 বলতে এখানে 6 কে বোঝায়, আর 5 বলতে এখানে কত? 50 কে বোঝায়। হয়ে গেল 56। সংখ্যা কিন্তু একই, এখানেও 6 আর 5, এখানেও কিন্তু 6 আর 5 ডিজিট একই, কিন্তু মান ভিন্ন। মান ভিন্ন কেন? কারণ এটা হলো স্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন ঘটে। অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? তাহলে বোঝা গেল যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার স্থান পরিবর্তনের সাথে সাথে সংখ্যার মানের পরিবর্তন ঘটে, সেটাকেই বলা হয় হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, নন পজিশনাল আমি একটা উদাহরণ দিই, যেমন এটা হচ্ছে 5, আরেকটা দিই। আচ্ছা, 1 2 3, এটা দিয়ে সহজে বোঝা যায় আসলে। এই যে এখানে 1 লিখেছি, এখানে 1 লিখেছি, এখানে 1 লিখেছি। আমি এখানে একটা পজিশনালেরও উদাহরণ দিই, হ্যাঁ। 1 1 1, এখানে 111, কিন্তু এখানে কত বোঝায়? এইটার মান হচ্ছে 1, এইটার মান হচ্ছে 1, এইটার মান 1, সব কয়টার মানই 1, সব মিলে এটা কত বোঝায়? 3 বোঝায়। এখন যদি এই প্রথমে শেষে যেই 1টা আছে, এই 1টা যদি আমি প্রথমে দিই, এই শেষে মাঝের 1টা যদি আমি শেষে দিই, আর প্রথমের 1টা যদি আমি মাঝে দিই, তাহলে কি এর মান আলাদা হবে? আলাদা হবে না। এখানে 3 3 বোঝাচ্ছে, বোঝা গেল? এটা হচ্ছে স্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন ঘটে না। নন পজিশনালটা আমাদের খুবই কম লাগবে, আমরা শুধু শিখবো ক নাম্বারের প্রশ্ন করার জন্য, যেখানে আমি আরেকবার বলি, নন পজিশনাল কাকে বলে? যেখানে সংখ্যা স্থান পরিবর্তনের সাথে সাথে মানের কোনো পরিবর্তন ঘটে না, সেটাকেই বলে হচ্ছে নন পজিশনাল। আর পজিশনাল হচ্ছে স্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন ঘটে, সেটাকেই বলে পজিশনাল। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানতে হবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। এটা আমাদের বিস্তারিত জানতে হবে। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার। এই 4 প্রকারই এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়। এই 4 প্রকার জানলে আর কিছু আমাদের জানা লাগবে না। এই 4 প্রকারের ভিতরে নাম্বার 1 যেটা আছে সেটা হলো বাইনারি। এই 4 প্রকার সংখ্যার ভিতরে প্রথমে যেটা আছে সেটা হলো বাইনারি। নাম্বার 2 তে যেটা আছে সেটা হলো অক্টাল। নাম্বার 3 যেটা আছে সেটা হলো দশমিক। নাম্বার 4 যেটা আছে সেটা হলো হেক্সাডেসিমাল। আমি আরো একবার বলি, এখানে আমাদের মূল শেখার বিষয় হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতিগুলো। পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার 4 প্রকার: বাইনারি, অক্টাল, দশমিক এবং হেক্সাডেসিমাল। এই 4টা শিখলে আমাদের মোটামুটি এই অধ্যায়ের প্রথম অংশটা শেষ হয়ে যাবে। আমরা পজিশনালের যে 4 প্রকার লিখেছিলাম সেই 4 প্রকার সম্পর্কে একটু বিস্তারিত জানবো। নাম্বার 1 এ ছিল হচ্ছে বাইনারি।
বাইনারি সংখ্যা কি? যেখানে 0 এবং 1 এই দুইটি ডিজিট ব্যবহার করা হয়, 0 এবং 1 এই দুইটি ডিজিট ব্যবহার করা হয়, সেটাই হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। এখানে এই 0 এবং 1 এর বাইরে কোনো কিছু নেই, 0 এবং 1। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজের আরেক নাম হলো ভিত্তি, হলো 2। আর পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিতরে একটা ছিল হচ্ছে বাইনারি পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিতরে একটা ছিল হচ্ছে বাইনারি। বাইনারিতে শুধু দুইটা ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয়, সেটা হলো 0 এবং 1। 0 এবং 1 এখানে টোটাল সংখ্যা হলো 2টা, এ কারণে এর ভিত্তি হচ্ছে 2। এরপরে আরেকটা ছিল হচ্ছে অক্টাল, নাম্বার 2তে ছিল হচ্ছে অক্টাল। আচ্ছা, এখানে সংখ্যা কি কি? এখানে ডিজিট হলো 0 থেকে 7 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7। এখানে 0 থেকে 7 পর্যন্ত টোটাল সংখ্যা। অক্টাল সংখ্যাতে কত টোটাল ডিজিট কয়টা? 0 থেকে 1 2 3 4 5 6 7 8, টোটাল সংখ্যা হচ্ছে 8টা, এই কারণে এর বেজ হলো 8। অক্টালের টোটাল সংখ্যা হচ্ছে 8টা, এই কারণে এর বেজ বা ভিত্তি হলো 8। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে দশমিক। আমরা দশমিকটা একটু লিখি। দশমিকের টোটাল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে টোটাল সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10, এ কারণে এর বেজ বা ভিত্তি হলো 10। তাহলে বাইনারির বেজ হলো 2, অক্টালের বেজ হলো 8 এবং দশমিকের বেজ হলো 10। এরপরে আরেকটা ছিল হচ্ছে হেক্সাডেসিমাল, হেক্সা। এখানে টোটাল সংখ্যা হলো প্রথমে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। এরপরে হলো এ থেকে এফ পর্যন্ত। আচ্ছা, এইগুলোর আবার আলাদা একটা মান আছে, ঠিক আছে? এগুলো আমি আলাদা করে লিখে দিচ্ছি। হেক্সাডেসিমেলে টোটাল সংখ্যা কয়টা হচ্ছে আমরা দেখি তো। 1 2 3 4 5 6 7 8 9 10, এই 9 পর্যন্ত টোটাল সংখ্যা হচ্ছে হলো 10টা। এর পরে যেগুলো আছে এগুলোও কিন্তু কাউন্ট করা হবে, যেমন এ বি সি ডি ই এফ, এগুলো কাউন্ট করা হবে। 9 পর্যন্ত যদি 10টা হয়, পরবর্তীগুলো গুনলে কত হয়? 11 12 13 14 15 16, অর্থাৎ এখানে টোটাল ডিজিট বা অঙ্ক আছে 16টি। এ কারণে হেক্সাডেসিমেলের বেজ হলো 16। হেক্সাডেসিমেলের বেজ হলো 16। তো এখন এই সংখ্যাগুলোর মান কত? আমরা জানি 9 এর পরে সচরাচর কত হয়? 10, 10-এর পরে 11 12 13 14 15 16 17 18 19 20। এখানেও ঠিক সেই একইভাবে হবে, কিন্তু সংখ্যাটা ভিন্ন। হেক্সাডেসিমেলে 10 বলে কোনো সংখ্যা নেই, 11 বলে কোনো সংখ্যা নেই, 12 বলে কোনো সংখ্যা নেই। এই 10 11 12 13 14 15 এগুলো প্রকাশ করার জন্যই এই ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষরগুলো ব্যবহার করা হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। যেমন এ ইকুয়াল হচ্ছে 9 এর পরে কত হয়? 9 এর পরে 10, অর্থাৎ এ ইকুয়াল হচ্ছে 10। 10-এর পরে কত হয়? 10-এর পরে হয় হচ্ছে 11, তার অর্থাৎ বি ইকুয়াল 11। 11-এর পরে কত হয়? 12, অর্থাৎ সি ইকুয়াল হচ্ছে 12। ডি 12-এর পরে কত হয়? 12-এর পরে 13, অর্থাৎ ডি ইকুয়াল 13। 13-এর পরে কত হয়? 14, অর্থাৎ ই ইকুয়াল হচ্ছে 14। তারপরে 14-এর পরে কত হয়? 15, অর্থাৎ এফ ইকুয়াল হচ্ছে 15। বিষয়টা বোঝা গেল? হেক্সাডেসিমেলের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। টোটাল সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, তারপর এ থেকে এফ পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা? 16টা। এই কারণে হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হলো 16। এখানে এ ইকুয়াল 10, বি ইকুয়াল 11, 12 13 14 15, এগুলো মনে রাখতে হবে, খাতায় নোট করে নিতে হবে। আমরা বুঝতে পারলাম যে পজিশনাল সংখ্যা পদ্ধতি লিখেছিলাম, সেখানে টোটাল সংখ্যা ছিল 4টা, বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল। বাইনারিতে টোটাল সংখ্যা 2টা, 0 এবং 1, এবং এর বেস বা ভিত্তি হলো 2। অক্টালে টোটাল সংখ্যা 0 থেকে 7 পর্যন্ত, টোটাল 8টা, এ কারণে এর বেস বা ভিত্তি হলো 8। দশমিকের টোটাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত 10টা, এ কারণে এর বেস বা ভিত্তি হলো 10। হেক্সাডেসিমেলে 0 থেকে 9 এবং এ থেকে এফ পর্যন্ত টোটাল সংখ্যা হলো 16টা, এ কারণে এর বেস বা ভিত্তি হলো 16। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, রূপান্তর। এরপরে আসছে রূপান্তর। এইটা একটু কঠিন বিষয়, কিন্তু আমি যে সিস্টেমে শেখাবো, এই সিস্টেম যদি কেউ ফলো করে তাহলে রূপান্তর তার কাছে কোনো বিষয় না। আমি 2টা টেকনিক বলবো, এই 2টা টেকনিকে 6টা রূপান্তর সম্ভব হবে। বোঝা গেল? আমি 2টা টেকনিক বলবো, এই 2টা টেকনিক দিয়ে 6টা রূপান্তর সম্ভব। কিভাবে সম্ভব আমি একটা দেখাই। যেমন আমি সাপোজ দশমিক একটা সংখ্যায় আছি, দশমিক থেকে আমি বাইনারিতে যাব।
দশমিক থেকে আমি অক্টালে যাব, দশমিক থেকে আমি হেক্সাডেসিমেলে যাব। ঠিক আছে, হেক্সাডেসিমেল কিভাবে যাব? একটা নিয়ম বলবো, এই তিনটাই শেষ। দশমিক থেকে একটা টেকনিক ফলো করব, তিনটাই হয়ে যাবে। দশমিক থেকে বাইনারি হবে, দশমিক থেকে অক্টাল হবে, দশমিক থেকে হেক্সাডেসিমেল হবে। কিভাবে আমি বলি, ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। দশমিক থেকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেল যে কোনো সংখ্যায় যাওয়ার ক্ষেত্রে কি করতে হবে? ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? একটা সংখ্যাকে আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করব, কিন্তু কার সাথে কাকে ভাগ করব? কত দিয়ে ভাগ করব? দশমিক সংখ্যা, যেমন আমি যদি লিখি 20, এটা তো একটা দশমিক সংখ্যা, একে আমি কত দিয়ে ভাগ করব? ভাগ করতে হবে। এটা মনে রাখার বিষয়, বাইনারির বেস বা ভিত্তি কত? বাইনারির বেস বা ভিত্তি হলো 2। এ কারণে বাইনারি রূপান্তর করতে হলে বাইনারি করার সময় ভাগ করতে হবে 2 দিয়ে। বাইনারি করার সময় কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। অক্টালের টোটাল বেস বা ভিত্তি কত? অক্টালের বেস বা ভিত্তি ছিল 8 অক্টাল। এ কারণে অক্টালে যাওয়ার ক্ষেত্রে আমাদের 8 দিয়ে ভাগ করতে হবে। হেক্সাডেসিমেলের বেস কত? হেক্সাডেসিমেলের বেস হলো 16। এ কারণে হেক্সাডেসিমেলে যাওয়ার জন্য আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। এখন আমরা একটা সংখ্যা নিলাম, এই যে যেমন 20 আমি লিখেছি, এটা দশমিক সংখ্যা। এই একই সংখ্যাকে আমি বাইনারি করব, এই একই সংখ্যাকে আমি অক্টাল করব, এই একই সংখ্যাকে আমি হেক্সাডেসিমাল করব। ঠিক আছে, কি করতে হবে আমাদের? এই যে নিয়ম, এইটা আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, নোট করে রাখবা। আমাদের দশমিক থেকে বাইনারি অথবা অক্টাল অথবা হেক্সা, আমি যেটাই যাই না কেন আমাকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে? আমি যে সংখ্যাতে যাব সেই সংখ্যার বেস বা ভিত্তি দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, আমি এটাকে বাইনারিতে যদি রূপান্তর করি তাহলে কত আসে আমি একটু দেখি। 20। এটাকে ভাগ করব কত দিয়ে? বাইনারি করতে হলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে। এখন কথা হলো, 2 20-এর ভিতর কতবার যায়? 10 বার যায়। হাতে কি থাকে? কিছুই থাকে না, 0। আচ্ছা, তারপরে 2 10-এর ভিতরে কতবার যায়? 5 বার যায়। হাতে কি থাকে? কিছুই থাকে না, 0। 2 5-এর ভিতরে কতবার যায়? 2 বার যায়। হাতে কত থাকে? 1। সেই হাতে 1টা এখানে লিখে দিতে হবে। 2 এর ভিতর কতবার যায়? 1 বার যায়। হাতে কি থাকে? 0। একটা বিষয় হলো, বাইনারি করার সময় বা অক্টাল করার সময় অথবা হেক্সাডেসিমেল করার সময় এই জায়গা যতক্ষণ 0 না আসবে ততক্ষণ অঙ্ক শেষ হবে না। আমরা এখানে 0 দেখে কেন যেন এমন মনে না করি যে অঙ্ক শেষ। আমাদের এই জায়গায় 0 আনতে হবে। এখানে 0 আনতে হলে কি করতে হবে? আরো একবার ভাগ করতে হবে। এখন কথা হলো, 2 তো 1-এর ভিতরে যায় না, তাহলে কি করতে হবে? 2 1-এর ভিতরে কয়বার যায়? একবারও যায় না। একবারও যায় না। কতবার যায়? 0 বার যায়। এই 0 লিখতে হবে। আর এই যে 1টা আছে না, এই 1টা এখানে লিখতে হবে, এই 1টা এখানে লিখতে হবে। ঠিক আছে, এই 1টা এখানে। আচ্ছা, এখন কথা হলো, এই যে আমি মাঝে চিহ্নগুলো দিলাম, এগুলো কি মাইনাস? না, এগুলো সব হাইফেন, এগুলো কোনো মাইনাস চিহ্ন না। আচ্ছা, এবার আমাদের অ্যান্সার লেখার পালা। ঠিক আছে, এই যে অ্যান্সার লেখার সিস্টেমটা হচ্ছে এভাবে, নিচের থেকে শুরু করে আমরা উপর দিকে যাব। তাহলে নিচে প্রথমে কি আছে? 1 আছে, তারপরে কি আছে? 0 আছে, তারপরে কি আছে? 1 আছে, তারপরে 0 0 0 0। এই যে মানটা বের হলো 20-এর বাইনারি মান হচ্ছে এইটা। ঠিক আছে, আমরা বাইনারিতে গেলাম, এ কারণে কত দিয়ে ভাগ করলাম? 2 দিয়ে ভাগ করলাম। প্রতি ক্ষেত্রে যখন হাতে কিছু থাকছে না তখন 0, হাতে যদি 1 থাকে তাহলে সেই 1টা বসিয়ে দিচ্ছি। আশা করি বোঝা গেল। এখন এই একই সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব। বাইনারি তো করলাম, এজন্য আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম। আমরা যদি এখন অক্টালে যাই তাহলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, আমরা 20-কে যদি 8 দিয়ে ভাগ করি, 8 20-এর ভিতরে কতবার যায়? 2 বার যায়। 2 বার গেলে কত হয়? 16। 16 থেকে 20 বাদ দিলে কত হয়? 4। হাতে কত থাকে? 4 থাকে। আমি আবারও বলি, 8 20-এর ভিতর কতবার যায়? 2 বার যায়। হাতে থাকে কত? 4। হাতে যেটা থাকবে, ক্যারি থাকবে, সেটা এই পাশে লিখতে হয়। ঠিক আছে, এখন বলো, 8 এই 2 এর ভিতর কতবার যায়? 8 2 এর ভিতর একবারও যায় না। তাহলে কতবার যায়? 0 বার যায়। আর এই যে 2, এই 2টা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। ঠিক আছে, এখানে 0 চলে আসছে মানে অঙ্ক শেষ। এবার উত্তরটা লিখতে হবে কিভাবে? এইভাবে। এই যে প্রথমে কি আছে? 2 2 দিতে হবে আগে, তারপরে কত আছে? 4 4 দিতে হবে পরে। এটা আমরা কিসে রূপান্তর করলাম? এটা আমরা অক্টালে রূপান্তর করলাম। অর্থাৎ দশমিকে যেটা 20, অক্টালে সেটা কত? 24। আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এই একই সংখ্যা আমি এবার হেক্সাডেসিমেল করব। কি করব? হেক্সাডেসিমেল করতে আমাকে 16 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে? 16 দিয়ে। আমি যদি 20-কে 16 দিয়ে ভাগ করি, এই 16 20-এর ভিতর কতবার যায়? একবার যায়। হাতে কত থাকে? হাতে 4 থাকে। এখন এই 16, এখানে তো আমরা জানি 0 না আসা পর্যন্ত অঙ্ক শেষ হয়নি। এই 16 1-এর ভিতর কতবার যায়? একবারও যায় না, 0 বার যায়। এই যে 1, সেই 1টা এখানে বসে যাবে। উত্তর লিখতে হবে কিভাবে? এই যে নিচের থেকে উপরে, প্রথমে কত? 1, তারপরে কত? 4,
এই যে সংখ্যাটা আমরা বের করলাম এটা হচ্ছে 20-এর হেক্সাডেসিমেল মান। আশা করি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। আমি আরো একবার রিপিট করি, দশমিক থেকে বাইনারিতে যাওয়ার ক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হবে, দশমিক থেকে অক্টালে যাওয়ার ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করতে হবে, দশমিক থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার ক্ষেত্রে 16 দিয়ে ভাগ করতে হবে। আর একটা স্টেপ যদি আমরা শিখতে পারি তাহলে এই যে এক স্টেপে যেমন 3টা শিখলাম ভাগ করে, আর একটা স্টেপ শিখতে পারলে আমরা বাকি 3টাও শিখে যাব। ঠিক আছে, আমি বলেছিলাম 2টা স্টেপ ফলো করব, 2টা স্টেপ দিয়ে 6টা কাজ করব। এই যে 3টা কিন্তু আমরা করে ফেললাম, ভাগ করে 3টা করে ফেললাম, আর একটা কাজ করব আমরা। ঠিক আছে, যদি এমন থাকে আমাদের বাইনারি দেওয়া আছে, অক্টাল দেওয়া আছে, অথবা হেক্সাডেসিমেল দেওয়া আছে, এখন আমরা কি করব? আমাদের বাইনারি দেওয়া আছে, অক্টাল দেওয়া আছে, অথবা হেক্সাডেসিমেল দেওয়া আছে, সেটাকে আমাদের যদি বলে দশমিক করেন, দশমিক করতে আমরা তো জানি, আমরা কিছুক্ষণ আগে দশমিক থেকেই বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমেলে গিয়েছিলাম কি করে? ভাগ করে। এখন আমাদের উল্টো দিকে যেতে বলছে, তাহলে ভাগের উল্টো জিনিসটা কি? ভাগের উল্টো জিনিসটা হচ্ছে গুণ। এখন গুণ করব কত দিয়ে? ঠিক আগের মতো, যেই বেস সেই বেস দিয়েই গুণ করতে হবে। আচ্ছা, আমি একটা বাইনারি সংখ্যা নিই উদাহরণের ক্ষেত্রে 1010। এই সংখ্যাটাকে আমি এখন দশমিকে রূপান্তর করব। এটা বাইনারিতে আছে, এটা আমি দশমিকে রূপান্তর করব। কি করতে হবে? গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে? বেস দিয়ে। কার বেস? যে সংখ্যায় থাকবে ওই সংখ্যার বেস দিয়ে। আমি আরো একবার বলি, যেই সংখ্যায় থাকবে ওই সংখ্যার বেস দিয়ে। যেমন বাইনারিতে আছে এর বেস হচ্ছে 2, তাই গুণ করতে হবে 2 দিয়ে। অক্টালে থাকলে অক্টালের বেস হলো 8, তাই গুণ করতে হবে 8 দিয়ে। হেক্সাডেসিমেলে থাকলে হেক্সাডেসিমেলের বেস হলো 16, তাই গুণ করতে হবে 16 দিয়ে। আচ্ছা, তাহলে 1কে আমি গুণ করব এর বেস কত? 2 দিয়ে। ঠিক আছে, একটা একটা সংখ্যা করে আলাদা আলাদাভাবে করতে হয়, পরের সংখ্যাটা আবার যোগ করতে হয়। ঠিক আছে, এবার 0কে আমি গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। শেষ। আবার 1 যোগ করতে হয়, 1কে আমি গুণ করব কত দিয়ে? 2 দিয়ে। আবার একটা 0 আছে, যোগ করতে হয়, পরেরটা 2কে আমি গুণ করব, 0কে গুণ করব 2 দিয়ে। এখন কথা হলো, এই যে বেসগুলো দিলাম এগুলো কার বেস? এগুলো সব হচ্ছে বাইনারির বেস, কারণ আমি বাইনারি থেকে কি করছি? দশমিক করছি। এই যে বাইনারি মান আছে এটাকে আমি কিসে রূপান্তর করব? দশমিক। এই জন্য আমি বাইনারির বেস দিয়ে গুণ করলাম। এটা যদি অক্টাল থেকে করতাম তাহলে 8 দিয়ে গুণ করতাম। আচ্ছা, আর একটা কথা হলো, এই ডান দিক থেকে এই দিক থেকে 0 দিয়ে পাওয়ার দিতে হয়। এই যে বেজ, এই বেজের উপরে আবার পাওয়ার দিতে হয়। প্রথমে দিতে হয় 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। এর পরবর্তীতে যদি সংখ্যা থাকে তাহলে সেইগুলো আরো বাড়বে, 4, 5, 6 এভাবে বাড়তে থাকবে। আচ্ছা, এখন আমি গুণগুলো করে ফেলি। 2কে 3 বার গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-এর সাথে 1 গুণ করলে 8ই হয়। পাশে কি? প্লাস প্লাস। 0-এর সাথে এগুলো যাই গুণ করি ফলাফল কি আসবে? 0, মাঝে প্লাস 1। কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে তাহলে ওই সংখ্যাটাই হয়। তাহলে 2, 2-এর সাথে 1 গুণ করলে কত হয়? 2। 0 দিয়ে যাই আমি গুণ করি ফলাফল কি হবে? 0 হবে। তাহলে 8 আর 2 যোগ করলে কত হয়? 10। এই যে মানটা বের হলো এটাই হচ্ছে দশমিক মান। এখানে 1010 বাইনারি, এর দশমিক মান কত? 10। আচ্ছা, ঠিক আছে, আমরা বাইনারি করলাম বলে বাইনারি সংখ্যাগুলো দিয়ে গুণ করলাম। এখন আমরা এই একটা অন্য সংখ্যা করব। সাপোজ আমি লিখলাম 117, এটা হচ্ছে অক্টালে আছে, এটাকে দশমিক করতে হবে। তাহলে আমি গুণ করবো এখন কত দিয়ে? যেহেতু অক্টাল থেকে যাব তাই আমাকে 8 দিয়ে গুণ করতে হবে। 1-এর সাথে গুণ হবে কত? 8, প্লাস 7-এর সাথে গুণ হবে কত? 8। আচ্ছা, তারপরে কাজ হলো কি? ভিত্তি বা পাওয়ার দেওয়া। প্রথমে 0, তারপরে 1, তারপরে সংখ্যা থাকলে 2, 3, 4, 5 করে বাড়তো। এখন 8-এর একবার গুণ করলে 8ই হয়, তার সাথে 1 গুণ করলে 8 হয়, মাঝে কি চিহ্ন? যোগ। কোনো কিছুর পাওয়ার 0 মানে, কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে, সাপোজ 8-এর পাওয়ার 0 মানে এর মান হচ্ছে 1। যদি 2-এর পাওয়ার 0 থাকে এর মান হচ্ছে 1। যে কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে সেটা হলো 1। তাহলে এর পাওয়ার 0 মানে কত? এর মান হচ্ছে 1। 1-এর সাথে 7 গুণ করলে কত হয়? 7ই হয়। তো এখন বলো, 7 আর 8 কত হয়? 7 আর 8, 7 দুগুণ 14 আর 1 15। এইটা হচ্ছে দশমিক মান, অর্থাৎ 17 যেটা অক্টালে, 15 সেটা দশমিকে। আশা করি বোঝা গেল। আমি আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে হেক্সাডেসিমেলে। আমি যদি দিই 11A, ঠিক আছে, এটা আছে কিসে? এটা হেক্সাডেসিমেলে আছে, এটা আমাকে দশমিক করতে হবে। প্রথমে 1কে গুণ করব, কত দিয়ে গুণ করব? হেক্সাডেসিমেলের বেস কত? 16 দিয়ে গুণ করব, প্লাস 10কে, a কে আমরা গুণ করব। এখন আমরা আগেই লিখেছিলাম a সমান কত? a সমান হচ্ছে 10। এই 10কে আমরা গুণ করব কত দিয়ে? 16 দিয়ে, 16 দিয়ে। আচ্ছা,
এখন পাওয়ার দাও, একটার আগে 0, তার আগেরটাই 1, এদিকে যদি থাকতো আরো বাড়তো। আচ্ছা, কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই হয়। 16কে পাওয়ার 1 করলে 16ই হয়, তার সাথে 1 গুণ করলে 16, মাঝে কি প্লাস প্লাস। এবার 16কে যদি পাওয়ার 0 করা হয় তাহলে তার মান আসে হচ্ছে 1, 1 এর সাথে 10 গুণ করলে 10। এখন 16 আর 10 কত? 26, অর্থাৎ 26। এই যে 1 এ যেটা হেক্সাডেসিমেলে আছে সেটার দশমিক মান হচ্ছে 26। আশা করি সবগুলোই তোমরা বুঝতে পারছো। আমি আরো একবার রিপিট করি। বাইনারি থেকে বা অক্টাল থেকে অথবা হেক্সাডেসিমেল থেকে দশমিকে যেতে গেলে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? বাইনারি থেকে যাইতে হলে 2 দিয়ে গুণ করতে হবে, অক্টাল থেকে যাইতে হলে 8 দিয়ে গুণ করতে হবে, এবং হেক্সাডেসিমেল থেকে যাইতে 16 দিয়ে গুণ করতে হবে। আশা করি বিষয়টা বোঝা গেল। আর দশমিক থেকে যদি আমি উল্টা দিকে আসি তাহলে ভাগ করতে হয়, সেটাও আমি আগের দেখিয়েছি প্রথম পর্বে। তাহলে এখানে হেক্সাডেসিমেলের একটা মানকে আমরা দশমিক করেছি। কিভাবে করেছি? 16 দিয়ে গুণ করেছি। কেন 16 দিয়ে গুণ করেছি? কারণ হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি হলো 16। আশা করি বুঝতে পারছো।